গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 28 জানুয়ারি 2026-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকে প্রথম প্রশ্ন, 2026 সালে কোন বলিউড অভিনেতা মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন, বা কাকে এই পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে? ধর্মেন্দ্র সিং দেওয়াল, ইনি একজন বিখ্যাত বলিউড অভিনেতা, মরণোত্তর পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। কিংবদন্তি বলিউড অভিনেতা ধর্মেন্দ্র 24 নভেম্বর 2025 89 বছর বয়সে মারা যান। 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে এই চলচ্চিত্র দিয়ে তিনি আত্মপ্রকাশ করেন, আর বলিউডের হিম্যান নামে পরিচিত। শেষ চলচ্চিত্রে অভিনয় করেছেন 21-এ, 25শে ডিসেম্বর 2025 ওটা মুক্তি পেয়েছে। 2004 থেকে 2009 সালে রাজস্থানের বিকানেরের বিজেপি সংসদও ছিলেন তিনি। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের প্রত্যেক মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অ্যাভেলেবেল। তোমরা চাইলে এখান থেকে গিয়ে এগুলো কালেক্ট করতে পারো। 6 মাস এবং 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সও এখানে রয়েছে। অন্যান্য জিকের পিডিএফগুলো তোমাদের ইবুক সেকশানে অ্যাভেলেবেল, তোমরা ওখান থেকে গিয়ে এগুলো কালেক্ট করে প্রিন্ট করে পড়াশোনা করতে পারো। আর নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে আজকে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাচগুলো চালু হচ্ছে সেগুলো হচ্ছে জেনারেল কম্বাইন্ড ব্যাচ ফাউন্ডেশন, সমস্ত পরীক্ষার জন্য সমস্ত সাবজেক্টের একটা ব্যাচ, যেখানে লঞ্চ অফার প্রাইস তোমাদের রয়েছে। এই প্রাইজে তোমরা আজকে পর্যন্ত জয়েন করতে পারবে। এছাড়া জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচটা শুধুমাত্র জিকের ব্যাচ, যে কোনো পরীক্ষার জন্য। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2, ডাব্লিউবিপি কেপি ফাউন্ডেশন ব্যাচ 5, এইগুলোও তোমাদের স্টার্ট হচ্ছে এবং প্রত্যেকটাতেই তোমাদের লঞ্চ অফার প্রাইস আজকে পর্যন্ত রয়েছে। তোমরা চাইলে আজকের মধ্যে এগুলোতে যুক্ত হতে পারো, এই অফার প্রাইজেই তোমরা যুক্ত হতে পারবে তাহলে। এছাড়া তো তোমাদের তালিম ব্যাচ চলছে কেপি কনস্টেবল মেন এক্সামের জন্য, ডাব্লিউপিএসআই এর মেন ব্যাচও চলছে, ফাউন্ডেশন ব্যাচ, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ফাউন্ডেশন এবং প্র্যাকটিস ব্যাচ, তার সাথে আপার প্রাইমারি টেট ব্যাচ। এছাড়াও বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এক্সাম ওয়াইজ ব্যাচেস নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে অ্যাভেলেবেল। তোমরা যাও, চেক করো, কনসাল্ট করার প্রয়োজন পড়লে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। পরের প্রশ্নে চলে আসবো আমরা। ভি এস অচ্যুতানন্দন কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন যিনি মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন? ভি এস অচ্যুতানন্দন, ইনি কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। এনাকেও মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। এনার পুরো নাম ভেলিক্কা কাথু শঙ্করন অচ্যুতানন্দন, যিনি তার আদিমাতা ভিএস দ্বারাও পরিচিত, একজন ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ। 2006 সাল থেকে 2011 সাল পর্যন্ত ভারতের দক্ষিণে কেরল রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। 2026 সালের মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন জনসেবা বা পাবলিক অ্যাফেয়ার্স ক্যাটাগরিতে। এছাড়া এন রাজম কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিশ্বজুড়ে পরিচিত, যিনি শিল্পকলা মানে সঙ্গীত বা মিউজিক ক্যাটাগরিতে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন? তো এখানে বিহালা, যেটাকে আমরা ইংরাজিতে ভায়োলিন বলি, ইনি একজন বিখ্যাত ভায়োলিন বাদক। একদম মানে এসএসসি পরীক্ষার জন্য, রেলওয়ে পরীক্ষার জন্য তোমাদের এইটা একদম মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট এক্সপেক্টেড যে এই প্রশ্নটা তোমাদের আসবে। ওকে, এন রাজাম একজন ভারতীয় বেহালা বাদক, যিনি হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত পরিবেশন করেন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সঙ্গীতের অধ্যাপক ছিলেন। 2012 সালে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপে ভূষিত হন। মুশিরি সুব্রমণিয়া আইয়ারের কাছেও প্রশিক্ষণ নেন এবং কণ্ঠশিল্পী ওমকারনাথ ঠাকুরের কাছ থেকে রাগ বিকাশ শেখেন। এনার ভাই টি এন কৃষ্ণার নাম তোমরা সবাই শুনেছ। ইনি কর্ণাটক থালার একজন বিশিষ্ট বেহালা বাদক, এটাও তোমাদের পরীক্ষাতে আসে অনেক। পদ্মশ্রী পুরস্কার ইনি পেয়েছেন 1984-এ, পদ্মভূষণ 2004-এ, পদ্মবিভূষণ 2026-এ পেলেন, আর 1990 সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। দেখো, পদ্মবিভূষণ পুরস্কার যেটা, এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান।
পদ্মবিভূষণ প্রাপককে ভারতের রাষ্ট্রপতি একটা পদক আর একটা মানপত্র দ্বারা ভূষিত করেন। 1954 সালে 2 জানুয়ারি এই সম্মানটা প্রথম দেওয়া স্টার্ট হয়। পদ্মবিভূষণের স্থান ভারতরত্নের পরে, কিন্তু পদ্মভূষণের আগে। সরকারি পরিষেবা সহ যে কোনো ক্ষেত্রে জাতির প্রতি বিশেষ আর ব্যতিক্রমী অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদ্মবিভূষণ পুরস্কারটা দেওয়া হয়। 2026 সালে মোট 5 জন, যার মধ্যে 2 জন মরণোত্তর পদ্মবিভূষণ পুরস্কার পাচ্ছেন। কারা কারা? ধর্মেন্দ্র সিং দেওয়াল মরণোত্তর শিল্পক্ষেত্রে, ইনি মহারাষ্ট্রের বাসিন্দা। কে.টি. থমাস, কাল্লু পুরাকাল থমাস, একজন ভারতীয় প্রাক্তন বিচারক, ইনি ভারতের সুপ্রিম কোর্টে দায়িত্ব পালন করেছেন 2007 সালে। তো 2007 সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন, এখন পদ্মবিভূষণ পেলেন পাবলিক অ্যাফেয়ার্স ক্যাটাগরিতে, কেরালার বাসিন্দা। এছাড়া এন রাজম, শিল্প, বেহালা বাদক যেটা বললাম, উত্তরপ্রদেশের বাসিন্দা। পি নারায়ণ, সাহিত্য এবং শিক্ষার ক্ষেত্রে, কেরালার বাসিন্দা। আর ভি.এস. অচ্যুতানন্দন, ইনিও মরণোত্তর পেয়েছেন পাবলিক অ্যাফেয়ার্স ক্যাটাগরিতে, কেরালার বাসিন্দা। এরপর 2026 সালে বাণিজ্য ও শিল্পে অবদানের জন্য কাকে মরণোত্তর পদ্মশ্রী দেওয়া হয়েছে? টি জগন্নাথনকে দেওয়া হয়েছে। বাণিজ্য ও শিল্প ক্যাটাগরিতে দেওয়া হয়েছে প্রেস্টিজ ব্র্যান্ডের রূপকার এবং টিটিকে গ্রুপের চেয়ারম্যান ইমেরিটাস ছিলেন। প্রেসার কুকারের সুরক্ষায় গ্যাসকেট রিলিজ সিস্টেম তিনি আবিষ্কার করেছিলেন, GRS। এরপর বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প কবে চালু করা হয়েছিল? দেখো, এটা চালু করা হয়েছিল 22 জানুয়ারি 2015-তে। 2026 তারিখে, 22 জানুয়ারি 2026 তারিখে এই প্রকল্প সফলভাবে 11 বছর পূর্ণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালের 22 জানুয়ারি হরিয়ানার পানিপত থেকে এই প্রকল্পের সূচনা করেন। চাইল্ড সেক্স রেশিও অর্থাৎ শিশু লিঙ্গ অনুপাত উন্নত করা এবং কন্যা সন্তানদের সুরক্ষা আর শিক্ষার প্রসার ঘটানো হচ্ছে এটার লক্ষ্য ছিল। এটা একটা কেন্দ্রীয়ভাবে স্পন্সর করা স্কিম, যার 100% অর্থায়ন করে কেন্দ্রীয় সরকার। জন্মকালীন লিঙ্গ অনুপাত সেক্স রেশিও অ্যাট বার্থ 918, 2014-15 থেকে বেড়ে বর্তমানে এখন হয়েছে কত? 930। 918 ছিল 2014-15-তে, এখন 2023-24-এ 930 হয়েছে। মাধ্যমিক স্তরে মেয়েদের ভর্তির হার 2014-15 সালে 75.51% থেকে বেড়ে 2024-25 সালে 80.2% হয়েছে। এই ডেটাগুলো তোমাদের কিন্তু রেলওয়ে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আগেরবারে এরকম জায়গা থেকে প্রশ্ন এসেছিল। আমি তোমাদের কিছুদিনের মধ্যেই আন্ডার গ্র্যাজুয়েটের যে কোয়েশ্চেন, সেগুলোর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল, প্রায় 600+ কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, সেগুলো আলোচনা করব। গ্র্যাজুয়েটেরগুলো আলোচনা করা আছে, এগুলো তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে টেস্ট সিরিজে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা দেখতে পারো। 2026 সালের জানুয়ারিতে ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিলের 3য় বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এটা হয়েছে কোথায়? কোচিতে। 23 জানুয়ারি 2026-এ কেরালার কোচিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল আর জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই বৈঠকের সভাপতিত্ব করেছেন। সবুজ গতিশীলতা অর্থাৎ গ্রিন মোবিলিটি, মাল্টিমোডাল লজিস্টিক্স এবং নদীর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের রোডম্যাপ তৈরি করার লক্ষ্যে। আর এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সবাই নোট করে রাখো। বর্তমানে ভারতে 23টা রাজ্য আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে মোট 111টা জাতীয় জলপথ রয়েছে, যার মধ্যে 32টা বর্তমানে সচল, মানে অ্যাক্টিভ। আচ্ছা, এবার 2026 সালের জানুয়ারিতে রাষ্ট্রপতি ভবনে উদ্বোধন হওয়া নতুন সাংস্কৃতিক কেন্দ্রের নাম কি? গ্রন্থ কুটির নামে একটা নতুন সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন হয়েছে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন এটা উদ্বোধন করেছেন।
এটা রাষ্ট্রপতি ভবনে অবস্থিত একটা সাংস্কৃতিক আর সাহিত্যিক কেন্দ্র। এখানে প্রায় 2300টা বই আর 50টা বিরল পাণ্ডুলিপি রয়েছে। তালপাতা, কাগজ, গাছের ছাল, কাপড়ের উপর হাতে লেখা প্রাচীন পাণ্ডুলিপি, এগুলো সব এখানে সংরক্ষিত রয়েছে। বাংলা, অসমিয়া, সংস্কৃত, তামিল এবং ওড়িয়া সহ ভারতের বিভিন্ন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে অর্থাৎ ধ্রুপদী ভাষায় রচিত সাহিত্য এখানে স্থান পেয়েছে। আর এই প্রকল্পটা ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ জ্ঞান ভারতম মিশন এর সাথে সঙ্গতিপূর্ণ। তারপরে সম্প্রতি কোন রাজ্য সরকার গুটখা ও পান মশলার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে? গুটখা আর পান মশলার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে উড়িষ্যা। জনস্বাস্থ্য রক্ষার উদ্দেশ্যে উড়িষ্যা রাজ্য স্বাস্থ্য বিভাগ গুটখা, পান মশলা এবং তামাক আর নিকোটিনযুক্ত সমস্ত পণ্যের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। যে নির্দেশিকা অনুযায়ী তামাকজাত পণ্যের উৎপাদন, বিক্রি, মজুত, পরিবহন এবং বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ। প্যাকেজ করা বা খোলা উভয় ধরনের তামাক ও নিকোটিনযুক্ত পণ্যের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে। এরপরে অভিষেক শর্মা টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে একজন ভারতীয় হিসাবে দ্বিতীয় দ্রুততম অর্ধশত রান করার রেকর্ড করেছেন। ইনি কত বলে এই মাইল ফলকে পৌঁছেছেন? 14 বলে। ইনি 14টা ডেলিভারিতে টি-20তে একজন ভারতীয় হিসেবে দ্বিতীয় দ্রুততম অর্ধশত রান করেছেন। এই অর্জনটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-20তে এসেছে, যেটা গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছিল। এরপর বিশ্বের বৃহত্তম কম্প্রেসড এয়ার এনার্জি স্টোরেজ কেন্দ্রটা চীনের কোন প্রদেশে অবস্থিত? দেখো, এটা চীনের জিয়াংসুতে রয়েছে। জিনিসটা কি একটু দেখে নাও। এই পাওয়ার প্ল্যান্টটা চীনের জিয়াংসুতে রয়েছে। এই প্ল্যান্টের স্টোরেজ ক্ষমতা 2400 মেগাওয়াট ঘন্টা এবং 600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। সহজ কথায় এটা দিয়ে প্রায় 6 লক্ষ পরিবার সারা বছরের বিদ্যুৎ চাহিদা মেটাতে পারে। যখন বিদ্যুৎ উৎপাদন বেশি হয়, যেমন ধরো রাতে, তখন সেই বাড়তি বিদ্যুৎ ব্যবহার করে বাতাসকে প্রচণ্ড চাপে মাটির নিচে বড় গুহায় ঢুকিয়ে রাখা হয়। মানে একটা, যখন বিদ্যুতের চাহিদা বাড়ে তখন সেই চেপে রাখা বাতাস ছেড়ে দেওয়া হয় এবং সেই বাতাসের চাপে টারবাইন ঘুরে আর বিদ্যুৎ তৈরি হয়। রোদ বা বাতাস সবসময় এটা থাকে না, তাই সৌর আর বায়ুশক্তি সঞ্চয় করে রাখাটা কঠিন। আর এই প্রযুক্তিটা লিথিয়াম ব্যাটারির চেয়ে সস্তা, কেননা স্টোর করে রাখতে গেলে দরকার লিথিয়াম ব্যাটারি, কিন্তু এই যে প্রযুক্তিটা, টেকনোলজিটা, এটা তার থেকে অনেক সস্তা এবং অনেক সময় ধরে বিদ্যুৎ ধরে রাখতে পারে। তো এটা চীনের কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে একটা বড় পদক্ষেপ। আর এই ধরনের প্ল্যান্ট চীনের জিয়াংসুতে রয়েছে। এরপরে জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? জাতীয় ভোটার দিবস পালন করা হয় 25 জানুয়ারি। ভোটার তালিকায় উপযুক্ত নাম নথিভুক্তকরণ আরও বাড়ানোর উদ্দেশ্যে প্রতি বছর এই দিনটা পালন করা হয়। 1950 সালের 25শে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করা হয়েছিল। এটা মানে আমরা প্রত্যেক বছর স্মরণ করি আর কি। তো ন্যাশনাল ভোটার্স ডে 2025-এর থিম হচ্ছে নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। কেমন? আচ্ছা, 2026 সালের জানুয়ারিতে কোন দেশ আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেকে প্রত্যাহার করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। 22শে জানুয়ারি 2026 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। হেডকোয়ার্টার কোথায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের? সুইজারল্যান্ডে রয়েছে, জেনেভাতে। 7 এপ্রিল 1948-এ প্রতিষ্ঠিত হয়। টেড্রোস অ্যাডহানম হচ্ছে ডিরেক্টর জেনারেল রয়েছেন, আর মিশেল রায়ান রয়েছেন এখন ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর জেনারেল। আর একটা জিনিস দেখো, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে, ঠিক আছে, এটার কারণ হচ্ছে কোভিড-19। যে কোভিড-19-এর সময় হুয়ের ভূমিকা নিয়ে সমালোচনা, আমলাতান্ত্রিক জটিলতা, আমেরিকানদের স্বার্থ রক্ষার ব্যর্থতার অভিযোগ তুলেছে হচ্ছে তোমার এই মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ। আমেরিকা হুয়ের মোট তহবিলের প্রায় 18% দিত। আর এই প্রত্যাহারের ফলে এখন 111 মিলিয়ন মার্কিন ডলার সদস্যপদ ফি এবং গড়ে 570 মিলিয়ন মার্কিন ডলারের স্বেচ্ছাসেবী অনুদান বন্ধ হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে। আচ্ছা, এবারে আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। ভারতের কোন শহর প্রথম খো খো বিশ্বকাপ আয়োজন করছে?
রাজধানী নয়াদিল্লি 2025 সালের উদ্বোধনী খোখো বিশ্বকাপে পুরুষ আর মহিলা উভয় ট্রফি জিতেছে কোন দেশ? ভারত। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন মামলায় ক্ষুদিরামের ফাঁসির আদেশ হয়? অর্জুন পুরস্কার কবে প্রথম দেওয়া হয়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 27 জানুয়ারি 2025 কোয়েশ্চেন্স কী ছিল? 2026 সালে ঝাড়খণ্ডের কোন প্রখ্যাত আদিবাসী নেতাকে মরণোত্তর পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে? শিবু সোরেন। 2026 সালে পশ্চিমবঙ্গ থেকে কোন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 2026 সালে চিকিৎসা ক্ষেত্রে পদ্মশ্রী পাওয়া ডক্টর আরমিডা ফার্নান্ডেজ এশিয়ার প্রথম কোন প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন? হিউম্যান মিল্ক ব্যাংক। 2026 সালের প্রজাতন্ত্র দিবসে ঝাড়খণ্ডের কোন পুলিশ অফিসার রাষ্ট্রপতির বিশিষ্ট সেবা প্রেসিডেন্টস মেডেল ফর ডিস্টিংগুইশড সার্ভিস পাচ্ছেন? বিশিষ্ট সেবা মেডেল সুধীর কুমার। 2026 সালের 30শে জানুয়ারি অমিত শাহ অসমের বৃহত্তম মাল্টি স্পোর্টস স্টেডিয়ামের উদ্বোধন কোথায় করবেন? ডিব্রুগড়। 2000 সালে কেরালা থেকে কোন 92 বছর বয়সী পরিবেশ কর্মীকে পদ্মশ্রী দেওয়া হয়েছে? দেবকী আম্মা। কোন ডিজিটাল সিস্টেমের জন্য ভারত 2026 সালের মর্যাদাপূর্ণ ফ্রাঞ্জ এডেলম্যান অ্যাওয়ার্ডের ফাইনালিস্ট মনোনীত হয়েছে? অন্নচক্র। 2026 সালে প্রথমবারের মতো কোন টাইগার রিজার্ভে ধোল এশিয়াটিক ওয়াইল্ড ডগ দেখা গেছে? রাতাপানি টাইগার রিজার্ভ। বীরগাথা 5.0 কোন দুটি কেন্দ্রীয় মন্ত্রকের যৌথ উদ্যোগ? প্রতিরক্ষা আর শিক্ষা মন্ত্রক। বর্তমানে চম্বল নদীর পর উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম ঘড়িয়াল আবাসস্থল কোনটা? গণ্ডক নদী। ভারতের প্রথম সমন্বিত বেসরকারি স্যাটেলাইট উৎপাদন কেন্দ্রটি কোথায় স্থাপিত হচ্ছে? গুজরাটের সানন্দে। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত হয়ে থাকো, যাতে তোমাদের প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পৌঁছয়। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।